আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিন্সিপাল অফ ফিন্যান্সের মূলধন বাজেটিং এর কৌশলসমূহ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের মূল্যায়ন এবং গাণিতিক বিশ্লেষণ এই চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা ও গাণিতিক সমস্যার প্রাথমিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জেনে নেওয়া যাক মূলধন বাজেটিং কি। একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের যৌক্তিকতা ও লাভজনকতা মূল্যায়নের সামগ্রিক প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলা হয়। যেমন নতুন যন্ত্রপাতি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, দালান কোঠা নির্মাণ বা নতুন গবেষণা প্রকল্প শুরু করা। প্রধান অর্থনৈতিক সিদ্ধান্তসমূহ: সম্পত্তি প্রতিস্থাপন সিদ্ধান্ত, পুরানো ও অকার্যকর যন্ত্রপাতি বদলে নতুন প্রযুক্তি স্থাপন, ব্যবসার আধুনিকায়ন, উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন পদ্ধতি গ্রহণ, নতুন পণ্য বা বাজার উন্নয়ন, দীর্ঘমেয়াদী মুনাফার নতুন পথ তৈরি। অর্থাৎ আমরা যখন সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসার আধুনিকায়নকরণ, নতুন পণ্য বা বাজার উন্নয়ন করার জন্য আমরা সাধারণত মূলধন বাজেটিং করে থাকি। মূলধন বাজেটিং আমাদের কেন এত গুরুত্বপূর্ণ? দীর্ঘমেয়াদী প্রভাব: আজকের বিনিয়োগের সিদ্ধান্ত আগামী ৫-১০ বছর বা তার বেশি সময় প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ আয়ের ধারা নির্ধারণ করে। সুতরাং মূলধনের বাজেটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিপুল পরিমাণ তহবিল: এই সিদ্ধান্তগুলোতে বিশাল পরিমাণ মূলধন স্থায়ীভাবে আটকে যায়, যার ফলে তহবিল ব্যবস্থাপনার চরম সতর্কতা অবলম্বন করতে হয়। অপরিবর্তনীয় সিদ্ধান্ত: একবার বিনিয়োগ সিদ্ধান্ত সম্পন্ন হলে তা বাতিল করা প্রায় অসম্ভব বা অত্যন্ত লোকসানজনক, তাই ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় অনেক বেশি। মূলধন বাজেটিং এর আরও কিছু গুরুত্ব দেখে নেই। ঝুঁকি এবং অনিশ্চয়তা নিয়ন্ত্রণ: দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত থাকে। মূলধন বাজেটিং এর আধুনিক পদ্ধতিগুলো ভবিষ্যৎ নগদ প্রবাহের ঝুঁকি নিরূপণে এবং তা নিয়ন্ত্রণে অপরিহার্য ভূমিকা রাখে। এর ফলে আকস্মিক লোকসানের ঝুঁকি হ্রাস পায় এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা যায়। শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ: প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শেয়ারহোল্ডারদের বাজার মূল্য সম্পদ সর্বোচ্চকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। শুধুমাত্র ধনাত্মক নিট বর্তমান মূল্য এনপিভি সম্পন্ন প্রকল্প বেছে নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের বাজার সুনাম এবং শেয়ারের মূল্য বাড়ানো সম্ভব হয়। সুতরাং এখন আমাদের জেনে নেওয়ার সময় মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপসমূহ। কিভাবে আমরা একটি মূলধন বাজেটিং প্রক্রিয়া সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। প্রথমেই রয়েছে প্রস্তাবনা তৈরি। বিনিয়োগের নতুন নতুন ধারণা বা সুযোগ অনুসন্ধান করা। আমাদের চারপাশে শত শত বিনিয়োগের অপশন থাকা সত্ত্বেও সেখান থেকে নতুন ধারণা বা সুযোগ অনুসন্ধান করা। প্রস্তাব মূল্যায়ন, নগদ প্রবাহ প্রকলন এবং বিভিন্ন কৌশলের প্রয়োগ করা। নগদ প্রবাহ প্রকলন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের প্রকল্প থেকে কতটুকু অর্থের নির্গমন বা আগমন হতে পারে তা নির্ণয় করতে ব্যর্থ হই, তাহলে আমাদের পুরো মূলধন বাজেটিং প্রক্রিয়াটাই ব্যর্থ হবে। এখানে বলে রাখি, নগদ আন্তঃপ্রবাহকে বলা হয় এনসিবি এবং নগদ বহিঃপ্রবাহকে বলা হয় এনসিও, মানে নেট ক্যাশ বেনিফিট অ্যান্ড নেট ক্যাশ আউটলে। এ সম্পর্কে সামনের স্লাইডগুলোতে আরও ভালোভাবে আমরা জানতে পারব। সিদ্ধান্ত গ্রহণ: লাভজনক প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন করা। এরপরে আমাদের প্রকল্প মূল্যায়নের পর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বর্জন করতে হবে। সুযোগ ব্যয়ের যথাযথ মূল্যায়ন করতে হবে। বাস্তবায়ন: তহবিল বরাদ্দকরণ ও প্রকল্প কাজ শুরু করা। পর্যালোচনা: প্রকৃত আয়ের সাথে পূর্ব অনুমানের তুলনা করতে হবে, যাতে করে আমাদের প্রকল্পর ব্যাহত না হয়।
কৌশলগত মূলধন পরিকল্পনা কি এ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। তাত্ত্বিক কাঠামোর প্রয়োগ, প্রজেক্ট বা নতুন সম্পত্তি ক্রয়ের পূর্বে আর্থিক ব্যবস্থাপকদের একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করতে হয়। সঠিক বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে একটি কোম্পানি তার সীমিত মূলধনকে সর্বোচ্চ কার্যকারিতার সাথে ব্যবহার করতে সক্ষম হয়, যা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করে। একটি প্রকল্প মূল্যায়নের প্রাথমিক উপাদান হচ্ছে এনসিও, নেট ক্যাশ আউটলে বা ইনভেস্টমেন্ট, এবং নেট ক্যাশ বেনিফিট বা আন্তঃপ্রবাহ। নেট ক্যাশ আউটলে বা নেট নগদ বহিঃপ্রবাহ একটি প্রকল্পের শুরুতে যে পরিমাণ নগদ অর্থ ব্যবসা থেকে চলে যায় বা ব্যয় হয় তাই হচ্ছে নেট ক্যাশ আউটলে। তো নেট ক্যাশ আউটলের জন্য আমাদের ক্রয় মূল্য, তার সাথে সংযুক্ত হবে সংস্থাপন ব্যয় এবং চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল, বিয়োগ হবে পুরাতন বিক্রয় মূল্য। অর্থাৎ যদি এমন কোনো সম্পদ থাকে যেটাকে বিক্রয় করে টাকা আসবে এরকম। এনসিপি, নেট ক্যাশ বেনিফিট বা নিট নগদ আন্তঃপ্রবাহ, বিনিয়োগ হতে প্রতি বছর প্রাপ্ত বা অর্জিত নিট নগদ প্রবাহ। এটি দুই প্রকারে উপস্থাপিত হয়: সিএফবিটি কর পূর্ব নগদ প্রবাহ এবং সিএফএটি কর পরবর্তী নগদ প্রবাহ। তবে এক্ষেত্রে একটি জিনিস খেয়াল করতে হবে, বাজেটিং কৌশলে সব সময় সিএফএটি ব্যবহার করা বাধ্যতামূলক। আমরা এনসিবিকেই সিএফএটি হিসাবে অনেক সময় মূল্যায়ন করি যখন আমাদের ট্যাক্স বা ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করতে না হয়। এখন আমরা শিখব কি করে সিএফবিটি থেকে সিএফএটি তে রূপান্তর করা যায়। প্রথমেই কর বা অবচয় পূর্ব মুনাফা ইবিডিটি বা সিএফবিটি, যেটাকে বলা হয় ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সেখান থেকে আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো কর পূর্ব মুনাফা বা ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স। সেখান থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমরা পাবো ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের সাথে অবচয় যোগ করলে পুনরায় যোগ করব একই পরিমাণ অবচয়, যেটা 2 নম্বর স্টেপে আমরা অ্যাড করেছিলাম। তাহলে আমরা পাবো কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটি। অবচয় ও কর সমন্বয়, ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন।